প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ 11 নম্বর এপিসোডে আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আজ আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলের খুব ভালো লাগবে। আপনাদের অনুরোধ রইল, ঘটনা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের ঘটনা পাঠাতে চাইলে আমাদের সরাসরি মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেল prethpur.official@gmail.com। আপনি ভয়েস অথবা ঘটনা লিখেও পাঠাতে পারেন। সমস্ত লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। এবার শুরু হচ্ছে প্রেতপুরের 11 নম্বর এপিসোড। আজ ঘটনা পাঠিয়েছেন আমাদেরই এক সাবস্ক্রাইবার অনুরাগ দত্ত। ওনার ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটেছিল। তাহলে চলুন এবার আমরা ঘটনায় চলে যাচ্ছি। ওনার বন্ধু রিতমের সাথে ঘটনাটি ঘটে। সেদিন তার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তখন প্রায় 11টা বাজে। মাঝখানে লাইন রিপেয়ারের কাজ হচ্ছিল, সেই জন্য ট্রেনটা লেট করেছিল। ভেবেছিলেন 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাবেন, তা সম্ভব হয়নি। তিনি যখন স্টেশনে পৌঁছালেন তখন রাত প্রায় 11টা। স্বভাবতই অত রাতে তিনি রিক্সা বা অটো কিছুরই দেখা পাননি। সেই জন্য এক প্রকার বাধ্য হয়েই তিনি হাঁটার পথ ধরেন। তার সাথে সেদিন আবার হালকা বৃষ্টিও পড়ছিল। আসলে জায়গাটা তার কাছে নতুন ছিল, তিনি কর্মসূত্রে এসেছিলেন, তাই সব রাস্তা জানতেন না সেখানে। এদিকে স্টেশনে থাকারও সেভাবে কোনো ব্যবস্থা নেই। কিছু দূর এগিয়ে তিনি দেখেন একজন চাদর মুড়ি দিয়ে বসে আছেন। তিনি তার কাছে এগিয়ে যান। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, দাদা, রাজবাড়িটা কোন দিকে একটু বলে দিতে পারবেন? সেই ভদ্রলোক বলেন যে হ্যাঁ, খুব পারবো। আপনি স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তাটা নেবেন, ওটা দিয়ে 10 মিনিটের পথ গেলেই একটা বটতলা পাবেন, সেখানে শিব মন্দির দেখতে পাবেন। রাস্তা ওখান থেকে দুভাগ হয়ে গেছে, আপনি ডান দিকের রাস্তাটা নেবেন। ওই রাস্তা দিয়ে 20 মিনিট হাঁটলেই আপনি রাজবাড়ির ফটক দেখতে পাবেন। তো তিনি লোকটার কথা মতো সেই বাঁ দিকের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। কিছু দূরে গিয়ে তার মনে হলো তার পেছনে কেউ আসছে। পিছনে তাকিয়ে তিনি দেখেন অন্ধকারে একটা ছায়ামূর্তি তার পেছন পেছন আসছে। তার একটু ভয় লাগছিল তখন। তিনি ভাবলেন চোর ডাকাত নাকি রে এত রাতে। এবার বট গাছের কাছে যখন তিনি পৌঁছান, সেখানে দেখেন শিব মন্দিরের পাশ থেকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। সেখানে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। লোকটা যখন আস্তে আস্তে তার কাছে এলো, তিনি তখন এক প্রকার রেগেই তাকে জিজ্ঞাসা করলেন, কি চান দাদা আপনি? আমার কাছে কোনো পয়সা নেই, আমার পিছু করছেন কেন? এরপর লোকটি বলে, আপনার কোনো ভয় নেই দাদা, আপনাকে রাস্তা দেখিয়ে দিতে এলাম, আসুন আমার সাথে। এই বলে তিনি রাস্তার দিকে হাত তুলে নির্দেশ করেন। এরপর তার বন্ধু খেয়াল করে যে লোকটির হাতটা বীভৎস ছিল। কোনো সাধারণ মানুষের হাত ওরকম হতেই পারে না। তিনি বলেছেন হাতটা অনেকটা কঙ্কালসার ছিল, আর সেখানে চামড়া নেই বললেই চলে। এই দেখে তিনি ভীষণই ভয় পেয়ে যান, আর সঙ্গে সঙ্গে তিনি উল্টো দিকে দৌড়াতে শুরু করেন। এইভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর তিনি একটু দূরে গিয়ে দেখেন একটা চায়ের দোকান খোলা রয়েছে অত রাতেও। তিনি হাঁপাতে হাঁপাতে সেই দোকানে গিয়ে বসে পড়েন।
তারপর তিনি সেই দোকানে থাকা এক বৃদ্ধকে বলেন, দাদা, এক কাপ চা হবে? সেই বৃদ্ধ তাকে ওভাবে হাঁপাতে দেখে জিজ্ঞাসা করেন, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে? এবার রীতম বাবু সেই বৃদ্ধকে বলেন, একটা লোক আমার পিছু নিয়েছিল, জানি না কি মতলব, কোনো রকম দৌড়ে পালিয়ে এসছি। এবার বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি চেনেন তাকে? এবার রীতমবাবু বলেন যে তিনি তো এই শহরে থাকেন না, তাই চিনবেনই বা কি করে। তো সেই বৃদ্ধ তাকে বলেন, ও তাই বলুন, আপনি এখানে নতুন এসেছেন? এবার বুঝেছি কেন আপনাকে চিনতে পারছি না। নিন, চাটা খান। এখানে কোনো বিপদ নেই, এটা আমারই দোকান। আমাকে এখানে সবাই বুড়ো জ্যাঠা বলেই চেনে। অনেক রাত অবধি আমার দোকান খোলা থাকে। তা বলুন, কি হয়েছে? এত রাতে রাস্তায় আপনি কি করছিলেন? এবার রীতমবাবু চা খেতে খেতে তাকে বলেন যে তিনি কাজ করতে এখানে এসছেন, এখানে নতুন, আর তার ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। তিনি জায়গাটা খুব একটা রাস্তা চেনেন না। রাস্তায় কোনো গাড়ি না পেয়ে তাকে বাধ্য হয়েই এক প্রকার হেঁটে আসতে হচ্ছিল। আর তিনি যখন রাস্তায় ওই ভদ্রলোককে দেখেন, তিনি জানতে চান যে রাজবাড়িটা কোন দিকে, কারণ তিনি যেখানে থাকতেন জায়গাটি ওই রাজবাড়ি থেকে একটু এগিয়ে। তো সেই বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করেন যে কেন তিনি এখানে এসেছেন। রীতমবাবু এরপর তাকে বলেন যে তিনি প্রাইমারি স্কুলের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন কিছুদিন হলো। তার বাড়ি অনেক দূর হওয়ায় তিনি এখানে কর্মসূত্রে আছেন। এরপর সেই বৃদ্ধ তাকে বলে, আপনি কি এই রাজবাড়ির ইতিহাস জানেন? তো রীতমবাবু যথারীতি বলেন, না, জানি না, আপনি বলুন কি ইতিহাস। সেই বৃদ্ধ বলেন, সেটা নাকি এক জমিদার বাড়ি ছিল। এলাকার উন্নয়নের স্বার্থে তিনি অনেক কিছু করেছিলেন জনগণের জন্য, যেমন পাড়ায় পাড়ায় টিউবওয়েল খোলা, বিনামূল্যে জনগণের জন্য চিকিৎসা কেন্দ্র, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য পাঠশালা করা। এরকম তিনি অনেক কাজ করেছিলেন। গান বাজনা ভালোবাসতেন, ছবি আঁকাও ভালোবাসতেন। তার স্ত্রী ছিলেন অসম্ভব সুন্দরী একজন, আর তিনি সর্বদাই জমিদার বাবুর সাথে থাকতেন। কিন্তু সব পেয়েও তাকে হারাতে হলো অনেক কিছুই। সেই জমিদারের নাকি এক দোষ ছিল, তার চরিত্রের দোষ ছিল। তার গান বাজনার নেশা ছিল, তার সাথে ছিল সুরাপানের অভ্যেস। প্রায় রোজ রাতে বেহুঁশ হওয়া পর্যন্ত মদ খেতেন তিনি। দামি বিলিতি মদ ছাড়া তিনি আবার ছুঁতেন না। এভাবে দিনের পর দিন সন্ধ্যার জলসা ক্রমশই বাড়তে লাগলো। কলকাতা থেকে তার বন্ধুরা আসতো তার সাথে ফুর্তি করতে। তার স্ত্রী এগুলো কোনোদিনই মেনে নিতে পারেননি। অনেকভাবেই তিনি জমিদারবাবুকে মানাবার চেষ্টা করেন, কিন্তু তিনি তার কোনো কথাতেই কান দেন না। এভাবে একদিন রাতে জলসার শেষে তিনি ঘরে গিয়ে দেখেন তার স্ত্রী গলায় দড়ি দিয়েছে। তারপর থেকে সব শেষ। বাড়ির চাকর বাকর যারা ছিল সবাই পালালো। এরপর একদিন জমিদারবাবু নিজেই মারা যান। মারা যান বলা ভুল হবে, খুন হন। এরপর থেকে নাকি সেই রাজবাড়িটা একটা পুরো বাড়িতে পরিণত হয়। এখন ভয়ে সেরকম কেউ আর যায় না ওদিকে। এরপর সেই বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করেন যে লোকটা আপনাকে কত দূর পর্যন্ত পিছু নিয়েছিল। তো যথারীতি রীতমবাবু তাকে বলেন যে সেই লোকটি তাকে বটগাছ অবধি পিছু নিয়েছিল। এ কথা শুনে এরপর সেই বৃদ্ধ অদ্ভুতভাবে তাকে বলেন যে সে কি আপনার গলা চেপে ধরেছিল? এই কথাটা শুনে রীতমবাবুর বড়ই অদ্ভুত লাগে। তিনি এক প্রকার অবাক হয়েই সেই বৃদ্ধর দিকে তাকান।
এবার যখন তিনি খেয়াল করেন, তিনি দেখেন সেই বৃদ্ধের হাতটা সেই রকমই কঙ্কালসার ছিল। প্রেত ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। ধন্যবাদ জানাই অনুরাগ বাবুকে এরকম একটি ভয়ানক ঘটনা আমাদের পাঠানোর জন্য। সত্যিই ঘটনাটি ভীষণ অদ্ভুত ছিল। যাই হোক, আজকের ঘটনাটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেলে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রেতপুরের সঙ্গে থাকুন। বিদায়।